পারিবারিক হিংস্রতাকে যত তাড়াতাড়ি সম্ভব উৎখাত করে ফেলা উচিত। সব অপরাধীদের অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়ালে একটা সময়ের পর অপরাধীও অপরাধ করতে ভয় পাবে। বন্ধুরা, এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের একটি পরিবারকে কেন্দ্র করে খুবই সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। অসীম বর্তমানে কলেজে পড়ে। অসীম তার মা বাবার সাথে একটি ফ্ল্যাটে থাকে, আর সেই ফ্ল্যাটেরই উপর তলায় থাকে সান্যাল বাবুদের পরিবার। সান্যাল বাবুদের পরিবারে রয়েছে তার স্ত্রী এবং এক ছেলে আর সান্যাল বাবুর মা। বেশ সম্ভ্রান্ত পরিবার নামেই ওনারা পরিচিত। অবশ্য সান্যাল বাবুর মা বেশ ডাকাবুকো মহিলা, এ কথাও লোকেদের মুখে শোনা যায়। সেই সান্যাল বাবুদের পরিবারে ঘটতে থাকা এক অমানবিক ঘটনা নিয়েই অসীম নিজের কলেজের এক বন্ধুকে একদিন গল্প করছিল। সে বলছিল, জানিস, একদিন শুনতে পেলাম যে আমাদের ওপরের তলায় যে সান্যাল কাকুরা থাকেন ওনাদের ঘর থেকে চিৎকার করে কান্নার আওয়াজ আসছে, সাথে শোনা যাচ্ছে, মা আর করব না, মা আর করব না। বিষয়টা ঠিক বুঝে উঠতে পারছিলাম না। তার একটু আগেই তো ওনাদের বাড়িতে আমাদের নিমন্ত্রণ ছিল সেদিন। সান্যাল কাকুর একমাত্র ছেলে চাকরি পেয়েছে নতুন, সেই জন্য ওই দিনই অবশ্য প্রথম সান্যাল কাকুর বাড়িতে আমরা গিয়েছিলাম নিমন্ত্রণ খেতে। ওনাদের পরিবার অমায়িক পরিবার। ওনাদের বাড়িতে যাওয়ার পর কি রেখে কি খেতে দেবে, কিভাবে খাতির যত্ন করবে সে নিয়ে ওনাদের কত হই হুল্লোড়। তাহলে এই অল্প সময়ের মধ্যে কি হলো? এইমাত্র ওনাদের বাড়ি থেকে আসলাম, তাই হুট করে আবার যেতেও পারছি না। অনাধিকার চর্চা হয়ে যায় কিনা সেই ভয়ে আমি আর থাকতে না পেরে মা বাবার ঘরে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি বাবা মাকে ডেকে জিজ্ঞাসা করছে, কে কাঁদছে গো এভাবে, জানো কিছু? মা তখন দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আর কে, তুমি যে মাসিমণির অর্থাৎ সান্যালদার মায়ের একটু আগে প্রশংসা করলা, কত ভালো মানুষ তিনি, ওনার ছেলের বউয়ের সাথে চিল্লাচ্ছে। একথা শুনে আমি কিছুটা স্তব্ধ হয়ে বললাম, কেন, ওনাকে দেখে তো এমন লাগলো না। বাবাও দেখলাম স্তব্ধ হয়ে বসে রয়েছে। কিছুক্ষণ পর বাবা বলে উঠল, কি বলো গো, এটা আবার সম্ভব নাকি? ওনার মতো মহিলাকে দেখলে তো বোঝাই যায় না যে উনি এরকম চিল্লাতে পারে। আমার মা তখন বাবার কথার উত্তরে বেশ বিরক্ত হয়ে বলল, থাক, তোমার সাথে তর্কে যাব না, মহিলা মানুষের বিষয়, তুমি বুঝবে না। এই বলে মা রান্নাঘরে নিজের কাজে চলে গেল। আমি আর বাবা বসে টিভি দেখতে লাগলাম। কিন্তু আমার মনটা কেন জানি না ছটপট করতে লাগলো। হঠাৎ মনে হলো উপরতলায় ঠাস করে কিছু পড়ে ভাঙলো, আর এরপর আরও জোরে চিৎকার। আর নিতে পারছিলাম না। বাবাও বেশ বিরক্ত হয়ে উঠল। মনুষ্যত্ব বোধের খাতিরে এবং মানুষ হিসেবে এবার ওনাদের বাড়িতে যাওয়ার কথা ভাবলাম। আমার বাবাও আমার সাথে যাওয়ার জন্য রাজি হলো। বাবা চশমাটা চোখ থেকে খুলে টেবিলের উপরে রাখলো এবং আমরা হাঁটা দিলাম উপরতলায়। সান্যালবাবুর ঘরের কলিং বেল দিতেই সব চুপচাপ হয়ে গেল। বোঝাই যাচ্ছিল না যে একটু আগে এখান থেকেই এত চিৎকার হচ্ছিল। এর ঠিক 1-2 মিনিট পর অর্ধেক দরজা খুলে মুখ বের করলেন সান্যালবাবুর মা। হাসি মুখে এগিয়ে এসে আমার বাবাকে বললেন, কি হয়েছে বাবা? বাবা বলল, একটু আগে কান্নার আওয়াজ পেলাম, তারপর মনে হলো কি যেন ভেঙে গেছে। কি হয়েছে, কোনো সমস্যা? বাবার সেই মাসিমণি বললেন, আরে না বাবা, বৌমা কাজ করতে গিয়ে হাত লেগে টেবিলের কাজটা ভেঙে গেছে, নিজে থেকেই ভয়ে কান্না করছে, ভয় পেয়েছে আমি যদি কিছু বলি সেই জন্য। আমার কাছে আর বাবার কাছে কেন যেন তেমন কিছু মনে হলো না ব্যাপারটা। আমরা পুরুষ মানুষ, তাই জোর করে ঢুকতেও পারলাম না ঘরের ভেতরে। বাধ্য হয়ে চলে আসলাম সেখান থেকে। কিন্তু আসার পর থেকে আমার মাথা ধরে আছে। বাবাও চিন্তায় এদিক ওদিক পায়চারি করতে লাগলো। বুঝলাম বাবা ভীষণ চিন্তা করছে ব্যাপারটা নিয়ে। তাই সহ্য না করতে পেরে বাবা আমাকে আর মাকে ডেকে বলল, চলো তো আমার সাথে। মা বলল, কোথায়? বাবা কোনো উত্তর না দিয়ে হাত ধরে টান দিয়ে মাকে নিয়ে গেল ওপরতলায়। আমিও চললাম মা বাবার পিছনে। আবার কলিং বেল দেওয়া হলো। এবার আরও সময় নিয়ে দরজা খুলল তারা। এবার দরজা খুলল মাসিমণির ছেলে অর্থাৎ সান্যাল কাকু। একদম ঘামিয়ে আছেন তিনি। সান্যাল কাকু
আমার বাবাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলো, কিছু বলবেন ভাই? বাবা বলল, তোমার মায়ের সাথে কথা আছে, ভেতরে যাব? কাকু বললেন, মা পুজো করছে, পুজো শেষে বলছি যেন আপনার সাথে দেখা করে আসে। বাবা খানিকটা ধাক্কা দিয়ে বলল, এখনই দেখা করব। এই বলে ঘরে ঢুকে গেল বাবা মাকে সাথে করে নিয়ে। আমিও তাদের পেছন পেছন ঘরের ভেতর ঢুকলাম, কিন্তু মাথা ঘুরে গেল আমার ঘরে ঢুকে। ফ্লোরে রক্তের ছোপ ছোপ দাগ, সামনের ঘরে টি টেবিলটার গ্লাস ভেঙে নিচে পড়ে আছে। ঘরের ভেতরটা নিশ্চুপ। আমাদের বাধা দেওয়ার পরও ভিতরে গিয়ে পুরুষ মানুষ হয়েও চোখে জল চলে আসলো। গিয়ে দেখি ময়না কাকিমা অর্থাৎ সান্যাল কাকুর বউ মেঝেতে পড়ে আছে, নাক মুখ দিয়ে রক্তে ভেসে যাচ্ছে। আমার মা দৌড়ে গিয়ে কাকিমাকে ধরল। সান্যাল কাকুর মা আরেক রুম থেকে দৌড়ে এসে বলল, একটু আগে বাথরুমে পড়ে ব্যথা পেয়েছে, আমরা এখন ডাক্তারের কাছে নিয়ে যেতাম। আমি বললাম, বাথরুমে পড়ে গেছে তো মুখে গামছা বাঁধা কেন? এই কথা শুনে তখন ওনারা একটু নড়ে উঠল। সান্যাল কাকু আমাদের বললেন, একটু শান্ত হয়ে বসো তোমরা, আমি সব খুলে বলছি। আমার মা তখন বলল, ময়নার জ্ঞান নেই, ডাক্তারের কাছে এখনই নিতে হবে। আমার বাবা সান্যাল কাকুকে বলল, আপনাদের সাথে আমি পরে কথা বলবো। এই বলে একটু সাইডে গিয়ে হাসপাতালে ফোন করলো বাবা। আর আমি ফোন করলাম আমাদের ফ্ল্যাটের দারোয়ানকে, মেইন গেটটা বন্ধ করতে বললাম। আর সব শেষে ফোন দিলাম আমাদের এলাকার থানায়। সান্যাল কাকুরা অবশ্য জানতো না থানায় যে ফোন করেছি। একে একজন অস্থির হয়ে উঠল। হঠাৎ শুনলাম ময়না ময়না বলে কেঁদে উঠল সান্যাল কাকুর মা। সান্যাল কাকুও দেখছি কম না, তিনিও অভিনয় করে চোখ মোছা শুরু করলো। শুধুমাত্র একজনই অভিনয় করছিল না, সে হলো সান্যাল কাকুর ছেলে। সে যেন ফোঁস ফোঁস করে উঠছিল রেগে, আর বারবার বলছিল, আমাদের ব্যক্তিগত ব্যাপারে আপনারা নাক গলাচ্ছেন কেন? আমরা কেউ কোনো উত্তর দিলাম না, শুধু দেখে যাচ্ছিলাম সবাইকে। তারপর অ্যাম্বুলেন্স আসার পরে ময়না কাকিমাকে আমার মাকে সহ অ্যাম্বুলেন্সে করে হাসপাতাল পাঠিয়ে দিলাম। সাথে যাওয়ার জন্য তার বাড়ির সবাই খুব জোর করলেও আমি আর বাবা সবাইকে নিষেধ করে দিই। আর অন্যান্য 3টি ফ্ল্যাটের ভাড়াটিয়া ঘরের পুরুষদের ফোন করে আসতে বলি, তাদের আটকাই। থানা থেকে লোক আসলে তাদের হাতে এই ভদ্র পরিবারকে তুলে দিই। এরপর হাসপাতালে গিয়ে দেখি ময়না কাকিমার চিকিৎসা চলছে। 2 দিন পর পুলিশ তার স্টেটমেন্ট নিতে আসে। আমি সেখানে উপস্থিত ছিলাম। যে কারণে সেদিন ময়না কাকিমার নির্যাতন হয়েছিল তা শুনে যে কোনো শয়তানও একবার চোখের জল ফেলতো বোধ হয়। বিয়ে শুরু থেকেই কাজের মেয়ের মতো তার সাথে আচরণ করা হতো, কারণ সে গরিব ঘরের মেয়ে। খাবারের কষ্ট দেওয়া হতো, আর এটা প্রথমবার তার গায়ে হাত তোলা হয়নি। তাই আমরা সেদিন যখন তাদের বাড়িতে খেতে গিয়েছিলাম, সেদিন কাকিমা লুকিয়ে কিছু পোলাও ওনার শাড়ির আঁচলে বেঁধে বাথরুমে নিয়ে খাচ্ছিল, কিন্তু ধরা পড়ে যায়। এরপর তাকে অমানবিক নির্যাতন করা হয় খাবার চুরি করে খাওয়ার দায়ে। একদম 3 জন মিলে যে যেভাবে পেরেছে মেরেছে সেই মহিলাকে। ভগবান মাফ করুক এই অপরাধীদের। কত খাবার প্লেটে ফেলে উঠি আমরা প্রায়, আর এই খাবারের জন্য কেউ মার খেলো, কেন খেলো এগুলো বলার সময় আমার মাও পাশে ছিল। চোখ মুছে আমার দিকে এগিয়ে বলছে, মেয়ের বিয়ে দেওয়া বড্ড জ্বালা, মেয়ের খাওয়ার জন্য কত চিন্তা করে তার মা বাবা, আর সেই মেয়ে যদি অন্যের ঘরে গিয়ে ভাতের বদলে মার খায় তাহলে তেমন বিয়ের দরকার নেই। আমিও মাকে জড়িয়ে বললাম, সব মা বাবারা এক না মা, সবাই খারাপ না, সবাইকে আবার দেখতে মানুষ লাগলেও আসলে তারা মানুষ না। এরপর আমার বাবা নিজে ময়না কাকিমাকে সুস্থ হওয়ার পর উকিল ধরিয়ে মামলা করায়। ময়না কাকিমা তার বাবার বাড়ি ফেরত চলে যায়, আর কোনো দিন কাকিমা শ্বশুর বাড়িতে ফেরত যায়নি। আর এভাবেই যদি সবাই রুখে দাঁড়াতো তাহলে এই সমাজে এমন নির্যাতনকারী আর সাহস করে কাউকে নির্যাতন করতো না। বন্ধুরা, গৃহজীবনকে সুখের করতে আজকের গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, পারিবারিক ঝামেলা বা গৃহজীবনের হিংস্রতাকে না বলতে শিখুন। দ্বিতীয়ত, আশেপাশে কাউকে এমন হতে দেখলে তার বিরুদ্ধে যা করার দরকার সব করুন, এতে কারোর জীবন বেঁচে যাবে। তৃতীয়ত,
নিজের আশেপাশে ঘটতে থাকা অন্যায়কে কখনোই প্রশ্রয়ের পর্যায়ে ফেলতে নেই। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।